ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজা ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউডে এইটা এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য, অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হত্যার হুমকি দিয়েছে পিনাকি ভট্টাচার্য, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছড়িয়ে পড়ছে। সেনাপ্রধান ও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু গোপন তথ্য সেনাপ্রধান ও পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, যা শুনলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, শুধু তাই না, সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর সেখানে আজকে আমরা শুনবো পিনাকি ভট্টাচার্য কি সেনাপ্রধানকে সত্যি সত্যি হত্যা করার হুমকি দিয়েছে। চলুন সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা তুষার ভাইয়ের ছোট্ট একটি ভিডিও দেখে আসি। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার বদলি করে নতুন ওয়ার্কার নিয়োগ করবে এরা, মানে এই চেষ্টা কিন্তু চালাচ্ছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা আমাদের এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত কিভাবে মনে করেন পাকিস্তানের হাতে একটু একটু করে মনে করেন হাতে তুলে দেওয়া যায়, এই আপনার চেষ্টা কিন্তু চালাচ্ছে এই ধরনের সাইবার মনে করেন সন্ত্রাসীরা। প্রতিনিয়ত বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশটাকে কিভাবে মনে করেন আপনার পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায়, বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায়, যতটুকু চেষ্টা দরকার, এর থেকেও যদি আপনার অন্য কিছু থাকে, তারা কি এক্সট্রিম লেভেলের মনে করতেছে বর্তমান। শুনলেন তো তার কথা, যে তিনি নাকি কাউকে গণে না বা সুদে না। আমি আসলে শুদ্ধ ভাষায় বললাম, শুনছেন না? তিনি ওয়ার্কারকেও মনে করেন সুদে না। বুঝেন আপনি ওই কত বড় সন্ত্রাসী? মাত্র জুম্মার নামাজটা পড়ে আসলাম, তো নিজের মেজাজটাকে খুব মানে সত্যি কথা বলতেছি, অনেক শক্তভাবে মনে করেন কন্ট্রোল করে রাখছি। চেষ্টা করবো পুরো ভিডিওটা এভাবে শেষ করার জন্য। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে তারা পদত্যাগ করায়া, পদত্যাগ না ভাই, তাকে সরাইয়া, এমন হতে পারে সেনাবাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে, যেমনটা হত্যা করছিল আপনার কি বলে ওই প্রেসিডেন্ট শহীদ জিয়াকে। ঠিক এমন ভাবে আপনার এই ওয়ার্কারকেও হত্যা করে তাদের প্ল্যান মোতাবেক, তাদের মনে করেন কল্পনা মোতাবেক, তাদের পছন্দ মোতাবেক একটা মনে করেন সেনাপ্রধান মনে করেন তারা নিয়োগ করবে, যে সেনাপ্রধান কাজ করবে বাংলাদেশের সংবিধানের আপনার বিরুদ্ধে, যে সেনাপ্রধানের কাজ হবে বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায়, যে সেনাবাহিনী প্রধান কাজ করবে বাংলাদেশটাকে বা বাংলাদেশের জনগণকে কিভাবে পাকিস্তানের গোলাম বানানো যায়। তো আমি আমার বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি গোলামি নেবেন না আজাদি নেবেন? কোন আজাদি? যে আজাদি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার তিনি করে দিয়ে গেছিল, কোন আজাদি নেবেন? আমার প্রশ্নই আপনাদের কাছে। এখন আসুন, এই সন্ত্রাসী কিংবা আপনার এই মীর জাফর, আমি তাকে কি বলবো আসলে, আমার ভাষায় আসে না। এই জঙ্গির কথা শুনছেন যে তিনি কাউকে গণে না, তো তুই যদি কাউকে না গণস, তুই দেশে আস নাকে? তুই দেশে আয়। আরে কুমুরে ভাই, মান দেখে না, তুই দেশে আয়, তুই দেশে আস নাকে? মেজাজটা কইছি কন্ট্রোল করুন, কিন্তু পারলাম না ভাই, সরি। তুই দেশে আয়, তুই দেশে আয়, কথা কর। তুই তো কাউকে গণস না, তুই বাংলাদেশের সেনাবাহিনীকে তুই মনে কর চেঞ্জ করবি? তোর বাপের ক্ষমতা? হ্যাঁ, তোর এত ক্ষমতা? আমরা যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করি, আমরা যারা নাকি বাংলাদেশের সংবিধান ৭২-এর সংবিধানকে বিশ্বাস করি, ৭ মার্চের বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক যে ভাষণ, যে ভাষণের অনুপ্রেরণা পেয়ে আমরা এই সোনার বাংলাদেশটাকে পাই, হ্যাঁ, তুই সবকিছু শেষ করে দিবি আর আমরা এটা হতে দিব? এত সোজা, এত ইজি না? তো তুই বহির্বিশ্বের থেকে একের পর এক একটা লেকচার মারতেছস, তুই দেশে আসছিস না কে? এটা কো, তুই দেশে আয় বেটা।
তুই তো দেশের জবর মনে কর বাল ছিরু, তুই কি ওরা গণস না? তো বেশ ভালো কথা, তুই কাউরে গণস না, দ্যাট মিনস কি তুই হচ্ছে বাংলাদেশের গডফাদার। অতএব তুই দেশে আয়। কেমন দেখা যায় না, নৌকা আছে কিন্তু মাঝি নাই, হ্যাঁ, মানে বাংলাদেশ আছে কিন্তু গডফাদার নাই। অতএব তুই আয়, দেশটা চালা। তুই আসুস না কেন? বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারও তো তোর, হ্যাঁ, বুলডেজার পার্টি, অমুকের ধুমুক দেশ, তুমুকের ধুমুক দেশ, অমুকের বাড়ি ভাঙতে হবে, তুমুকের বাড়ি ভাঙতে হবে। তুই মান দেখা, তুই দেশে আসুস না কেন? এটা কম বাইনচোদ, সরি গাইজ, সরি, তুই দেশে আয়, তুই দেশে আয়। দেশে তো এবার পারবি না, না দেশে তো এবার পারবি না, খালি পারবি মনে কর বহি বিশ্ব থেকে এই ধরনের মনে কর বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায় সেই মনে কর চিন্তা ভাবনা। এখন আসুন আমরা ওয়ার্কারকে কিভাবে বাঁচাতে পারি, কিংবা ওয়ার্কারের যে পদটা প্রধানই, যে আপনার সেনা প্রধানের যে পদটা, এটা কিভাবে বাঁচাতে পারি। এটার জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে। যারা নাকি বাংলাদেশটাকে আপনার পূর্ব পাকিস্তান বানাতে চায়, যারা নাকি বাংলাদেশটাকে আপনার তালেবান রাষ্ট্র বানাতে চায়, যারা নাকি বাংলাদেশটাকে আপনার বাংলাদেশের জনগণকে পাকিস্তানিদের আপনার পাউচাটা গোলাম বানাতে চায়, তাদের উদ্দেশ্যে বা সবাইকে আমাদের একতাপূর্ণতা হওয়াটা এই মুহূর্তে অনেক অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। এই সেনা প্রধান যদি সরে যায়, সরে যাবে রাষ্ট্রপতি, এটা 100%। সেনা প্রধান সরে গেলে রাষ্ট্রপতি সরে যাবে, রাষ্ট্রপতি সরে গেলে বাংলাদেশটা একদম 100 মনে করেন যদি 200% দেওয়া যায় ভাই, আমি ওইটাও দিতাম। একেবারে টোটালি পাকিস্তানের কি আপনার একদম দখলে চলে যাবে, টোটালি পাকিস্তানিরা কি কবজা করে নিবে। বর্তমান আমাদের বাংলাদেশের মনে করেন আনাচে কানাচে পাকিস্তানিদের হানাগোনা ভাই বেড়েই গেছে। তারা প্রতিনিয়ত মনে করেন আপনার ঘোরাফেরা করতেছে আমাদের সীমান্ত দিয়ে, বুঝেন আপনি? বা আপনার এই যে পাকিস্তানের যে মনে করেন কিছু ট্রাভেলার, কিছু ব্লগার বর্তমানে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে মনে করেন, বিশেষ করে তারা বর্ডার এলাকায় মনে করেন বেশি ঘুরতেছে। কেন ঘুরতেছে? এরা হচ্ছে সবচেয়ে বড় মনে করেন ক্রাইম করে। কারণ বর্ডারটা কিভাবে মনে করেন আটকায় আছে, বা বর্ডারের কি অবস্থা আমাদের বাংলাদেশে, কিভাবে তারা আক্রমণ করে পুনরায় পাকিস্তানকে, মানে এই পূর্ব পাকিস্তানকে পুনরায় তারা উদ্ধার করতে পারবে, তারা মনে করেন এই ধরনের একটা চিন্তা ভাবনায় আছে। আর এই চিন্তা ভাবনার মাস্টার মানে হচ্ছে এই পিনাকি, এই জঙ্গিবাদী গোষ্ঠীরা। 100% ভাই, একদম 100%। তাই আমি বলতেছি এই জঙ্গিবাদীদের উৎখাত আমাদের এই বাংলার মাটি থেকে করতেই হবে, এছাড়া অন্য কোনো গতি নাই। আর আরেকটা কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের একতা হওয়াটা অত্যন্ত জরুরি। সেনা প্রধানকে আমাদেরকে বাঁচাতে হবে, যদি বাঁচাতে চান আপনার এই বাঙালিত্ব, যদি বাঁচাতে চান আমার এই বাংলাদেশকে, যদি বাঁচাতে চান শেখ মুজিবুর রহমানের করা এই বাংলাদেশকে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার করা এই বাংলাদেশটাকে, তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আর হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে আমাদেরকে সেভ করতে হবে। এছাড়া আমাদের আর অন্য কোনো ভূমিকা নাই ভাই। এই জঙ্গিবাদীরা তারা আসলে কি বলবো, এরা হচ্ছে মনে করেন জামায়াতের মনে করেন হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। এই হুজুরে মনে করেন আপনার যেই বক্তব্য দেয়, আপনার এই জামাতের জঙ্গিবাদীরা ঠিক একই কাজ করে। বাংলাদেশের আপনার নির্ধারিত আপনার জঙ্গিবাদী গোষ্ঠীরা বর্তমান একই কাজ করতেছে। এই হয়ে গেছে বর্তমান ইমাম সাহেব আমাদের বাংলাদেশের। এই ইমাম সাহেব বাংলাদেশে বর্তমান যাই কইতাছে তাই হইতাছে। ইনি হয়ে গেছে বর্তমান ইমাম মাহিদি, আস্তাগফিরুল্লাহ, মাফ করো, ইনি জঙ্গিবাদীদের ইমাম মাহিদি হয়ে গেছে। দেন না, বহির্বিশ্ব থেকে আপনার অমুকে বাড়ি ভাঙতে হবে, তুমুকে বাড়ি ভাঙতে হবে, প্রতিনিয়ত এই ধরনের কর্মসূচি তারা দিয়েই যাচ্ছে। তো আমাদের এই বাংলাদেশটাকে যদি বাঁচাতে চান, বর্তমান আমাদেরকে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আপনার এই সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবে যদি ভাই এই পদ থেকে তারা যদি সরাইতে পারে, বিশ্বাস করেন ভাই, শেষ, বাংলাদেশ শেষ। বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগ, বাংলাদেশে থাকবে না বিএনপি, বাংলাদেশে থাকবে না 1971 সালের কোন মনে করেন স্মৃতি, একদম মুছাই ফেলবে মনে করেন, একদম টোটালি আপনার ক থেকে চন্ডবিন্দু চান অব্দি তারা টোটালি মনে করে শেষ করে দিবে। এই মুহূর্তে আমি যেটা মনে করি ভাই, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ আর বিএনপিকে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমান বিএনপির ভাইরা অনেকে হয়তোবা মনে করতেছে যে আমরা হয়তোবা ক্ষমতায় চলে আসছি, না ভাই, নেবার ভাই। এই কথা বা এই চিন্তা ভাবনাটা সবচেয়ে বড় ভুল ধারণা আপনাদের। বর্তমান আমাদের বাংলাদেশে যে অবস্থা ভাই, যদি আওয়ামী লীগ আর বিএনপি একতাপূর্ণতা না হন, না হলে ভাই শেষ, বাংলাদেশটা দফরফা হয়ে যাব। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব, বাঙালির সার্বভৌমত্ব, আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে চান, বর্তমান এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ভাই। গত 16টা বছর ঠিক আছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীদের কারণে আপনার বিএনপির অনেক বড় বড় নেতাকর্মীদের আপনার বেহাল অবস্থা হয়ে গেছে, কিংবা দলটার নাজাহেল অবস্থা হয়ে গেছে ভাই। ওই হিংসাটা আপাতত বাদ দিতে হবে। কেমন? ওই হিসাবটা পরেও করা যাবে, ওই হিসাব নিকাশ পরেও করা যাবে। কেমন? বর্তমান আমাদের প্রশ্ন হচ্ছে বাঙালিত্ব, বর্তমান আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের এই সার্বভৌমত্ব বাংলাদেশের, এটাকে রক্ষা করতে হবে। যেই জঙ্গিবাদীরা বাংলাদেশটাকে বর্তমান আপনার দখল করে আছে, এদের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। এছাড়া ভাই আমাদের আর কোনো গতি নাই। যদি বাংলাদেশকে বাঁচাতে চান, আমাদেরকে সমস্ত কিছু ভুলে গিয়ে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো সবাইকে যে ভাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। না হলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার এবং আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই দুইজন ব্যক্তি যদি সরে যায়, তাহলে স্বাধীনতার হুগা মারা ছাড়া আর আকাশ ভরা তারা দিহুম। তারা দেখবেন আর মনে করেন পাকিস্তানিদের পাউদের ধইরা খালি এইভাবে মনে করেন আপনার কি বলে মালিশ করেন, মালিশ, এছাড়া আর কিছুই করব না। ওই যে পাকিস্তানিরা একটা কথা বলতো না যে ছোটা কালা বাঙালি, আমাদেরকে এইভাবে বলতো যে ছোটা কালা বাঙালি, মানে আমরা হচ্ছে কালো, আমরা হচ্ছে খাটো, কেউ লম্বা, এরকম। তাই আমাদেরকে এইভাবে বলতো। তাই এই ছোটা কালা বাঙালিদের দিয়ে তাদের পাও মোছাইবো, পাও তাদেরকে আমাদেরকে দিয়ে জুতা পালিশ করাইবো, বুঝেন নাই? অতএব জুতা যদি পালিশ না করতে চান, তাদের পাও ধরে যদি না থাকতে চান, তাহলে আপনাকে আমাদেরকে সবাইকে একতাপূর্ণত হয়ে একসাথে এই জঙ্গিবাদীদের এগেনস্ট আমাদেরকে দাঁড়াতে হবে। না হলে দেখলেনই তো মুখের ভাষা, তিনি কাউকে গণে না। কি খারাপ ভাষা দেখছেননি? এই মানে মুখটা খারাপ হয়, বাস্টার্ডের বাচ্চা, বাস্টার্ড। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আজ 28শে ফেব্রুয়ারি এই মুহূর্তে যখন আপনাদের সম্বোধন করছি, ঢাকার মানিক মিয়া এভিনিউ তখন লোকে লোকারণ্য। নতুন দল ঘোষিত হয়ে গেছে ছাত্র জনতার, সে দলের নাম জানাজা। এই দেখুন, ভুল করে ফেললাম মনে হচ্ছে। আরে জানাজা তো মৃত্যুর পর মরদেহ সমাধি দেওয়ার যাত্রা। আর এই দল তো জন্মালো আজ, জন্ম হতে না হতে তার জানাজা হবে কেন? দাঁড়ান, নামটা প্লিজ একটু মনে করতে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দলের নাম জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে জানাপা। গুলিয়ে ফেলেছি জানাজার সাথে, সরি, এক্সট্রিমলি সরি। তবে ভুল করে মুখ থেকে বেরিয়ে গেলেও দলের জানাজা যে আজ হবে না, মানে হয়েও যেতে পারে আজ, এমন কথা কিন্তু বলা যায় না। যথেষ্ট সম্ভাবনা আছে এই জানাপার জানাজা আজকেই হয়ে যাওয়ার। কেন সম্ভাবনা? কারণ আজকে দলের সমাবেশের পর ছাত্র জনতা এগিয়ে যাবে দুটো বিশেষ গন্তব্যে। আজ শুক্রবার যে এই দলের এই অনুষ্ঠান, এই পরিকল্পনা হয়েছে, দলের সমাবেশ এবং সমাবেশের পরের যে প্রস্তাবনা, যা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটার মূলেই আছে আজ শুক্রবার। আজ হচ্ছে আমাদের বিশেষ দিন সপ্তাহে, এবং এই দিনে বোধহয় এই দিনে যদি কেউ যদি কিছু করতে গিয়ে শহীদও হয়ে যায়, তার শাহাদাত, সে তো একেবারে অক্ষয়, মানে ওই ইয়েতে জান্নাতে চলে যাবে সে। তো যাই হোক, আজকের এই সমাবেশের পর ছাত্র জনতা এগিয়ে যাবে দুটো বিশেষ গন্তব্যে। আজকের সমাবেশের নেতাদের বিভিন্ন সমাবেশে বিভিন্ন যে মন্তব্য,
সেই মন্তব্য থেকে জানা যাচ্ছে যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দুই বড় ভূত এখনো দুই জায়গায় দিব্যি টিকে আছে। এই ভূতেদের তাড়ানোর একটা পরিকল্পনা আজ হবে। একটা ভূত বঙ্গভবনে, এটা তো আগের থেকেই জানা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হলো সেই ভূতের নাম। তাকে বিদায় দেওয়ার অনেক চেষ্টা ইতিপূর্বে করা হয়েছে, ঘেরাও হয়েছে বঙ্গভবন, কিন্তু সাফল্য আসেনি। না আসার মূলে কে ছিল? না আসার মূলে বড় কারণ ছিল ওই দ্বিতীয় ভূত। তার কথাটা পরে বলবো। আজ সেই দ্বিতীয় ভূত যে, সেও নিজেকে বাঁচানোর চেষ্টায় বেশি ব্যস্ত থাকবে। সুতরাং নিজেকে বাঁচাতে গেলে বঙ্গভবনের দিকে নজরটা তেমন দেয়া যাবে না। সুতরাং চুপ্পুর পাহারায় লোকজন বেশি থাকবে না, এবং সেই ফাঁকে তাকে কোতল করার পক্ষেই সবার মত। মানে এই ফ্যাসিস্টদের যে শেষ চিহ্ন, এগুলো বাঁচিয়ে রাখা ঠিক নয়। রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল গার্ড বঙ্গভবনে কত আছে কে জানে, কিন্তু গেট ক্র্যাশ করে যদি কয়েক হাজার লোক গেট ক্র্যাশ করে জনতা যদি ভেতরে ঢুকে পড়ে, তখন কি হয়? তখন কি করে? গেট ক্র্যাশ হওয়ার আগেই তো তখন মানে গার্ডদের হাতের রাইফেলের কথা বলার কথা, এবং তারা সে কথা বলবে কিনা সেটা অবশ্যই ঈশ্বর জানে। এর মধ্যে অসমর্থিত একটি খবর পেলাম, রাষ্ট্রপতিকে রক্ষার জন্য ওয়াকারুজ্জামান গার্ডের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। এবং শুধু বাড়িয়ে দেওয়া নয়, বাংলাদেশের যে এলিট কমান্ডো বাহিনী যারা আছে তাদেরকেও বঙ্গভবনে তাদের পোস্টিং করে দিয়েছে, তাদের একটা বড় অংশে। আর একটা বাড়তি অংশ সেটা রেখে দিয়েছেন নিজের জন্যে, নিজের কাছে। এবার বলি, সমাবেশ শেষে যে জঙ্গি জনতার দ্বিতীয় গন্তব্যের কথা, এই দ্বিতীয় ভূতটি যেখানে, দ্বিতীয় ভূতের কাছে যেতে হবে, সেই গন্তব্য হচ্ছে সেনা হেডকোয়ার্টার ঢাকার। সেখানে আওয়ামী আমলের দ্বিতীয় ভূত টিকে আছে, তাকে শিক্ষা দেওয়ার জন্যে যাওয়া হবে। তিনি আর কেউ নন, বিপ্লব বিরোধী, বেঈমান, আওয়ামী লীগের দালাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই যে বিশেষণগুলো শুনলেন, আমার দেয়া নয়। আজকেরও বিভিন্ন ভাষণ দিয়েছেন যারা, তাদের মধ্যেই একই কথা উঠেছে, জনতার মধ্যে থেকে উঠেছে ওয়াকারুজ্জামান বেঈমান। তাকে গদি থেকে নামাবে জঙ্গি জনতা। আজ তারা যাওয়ার কথা ছিল আগেই, কিন্তু যাবে তারা, এরকমই পরিকল্পনা। এবং তাকে নিয়ে কি করা হবে, যেমন চুপ্পুকে তো একেবারে মেরে ফেলার কথা, কিন্তু তাকে নিয়ে কি হবে সে বিষয়ে দুটো অভিমত। একদল বলছে, মানে ওয়াকারুজ্জামানকে নিয়ে কি করা হবে, একদল বলছে মিছি বিচার করার কষ্ট বা সময় ব্যয় না করে তাকে ধরে সঙ্গে সঙ্গে নিকেশ করে দেওয়াটাই ভালো। আর এক দলের মত হলো না, একটা বিচারের নাটক করা ভালো, তাতে দেশে যে আইনের শাসন আছে এবং আইন মেনে চলা দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের ছবি উজ্জ্বল হবে। এখন যতটা উজ্জ্বল আছে তার থেকেও আরো উজ্জ্বল হবে। এর মধ্যে কোন পথের পথিকদের যে জয় হবে সেটা সময় বলবে। তবে কথাটা হলো, যা খবর পাচ্ছি তাতে ওয়াকার সাহেব নিজেও এবার তৈরি। তিনি সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছেন। ৯ নম্বর ছাউনি যেটা হচ্ছে তার পক্ষের সেনাকর্তা ও সেনাকর্মীদের দুর্গ, সেখান থেকে ৯ নম্বর ছাউনি থেকে যে তার সবাইকে তারা নিয়ে এসছেন সেনা হেডকোয়ার্টারে, এবং সেখানে তার পাহারায় তারা একেবারে তৈরি। তারা সেনা প্রধানকে বাঁচাবে। এই আর ওই যে ফৈজুর রহমান আছেন,
যিনি আবার এই জঙ্গি জনতার প্রিয়, জঙ্গি জনতার কাছে। খবর পেলাম ফয়জুর রহমান তাকে মোটামুটি ওয়াকারুজ্জামান তাকে নজরবন্দি করে ফেলেছেন, তার বেরোবার আজকে কোনো রাস্তা রাখেননি। তবে এই যে সেনাপ্রধানকে বাঁচাতে যে তৈরি, এই তৈরিটা কিন্তু ওই গত বছরের 5 আগস্টের মতো তৈরি থাকা নয়। এবারে তৈরি থাকা হচ্ছে একটু অন্য রকমের। সেবার তো প্রেমের ঠাকুর হয়ে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান, যখন হাজারো জনতা এগিয়ে আসছে গণভবনের দিকে, এবং তারা পেলে সেরকম প্রস্তুতি না, সেরকম পরিকল্পনাও ছিল। সেখানে স্নাইপাররাও ঢুকে পড়েছিল গণভবনের ভেতরে। সেবার ঠিক ছিল একবারে শেখ হাসিনাকে টুকরো করে ফেলা হবে এবং তার বোন রেহানাকে। তো সেবার এবং তখন কি করেছিলেন, হাজারো জনতা যখন এগিয়ে আসছিল গণভবনের দিকে, সেনাপ্রধান তখন বলেছিলেন আমার সেনা সাধারণ নিরপরাধ ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি ছুড়বেন না, এইটা বলেছিলেন। দেখুন স্যার, কর্মফল কাউকে ছাড়ে না। সেদিনের সেই প্রেমের ঠাকুর আজ তৈরি হয়ে রয়েছেন গুলি ছুড়বার জন্যে। যদি ক্যান্টনমেন্টের ওপরে আক্রমণ হয় হেডকোয়ার্টারে, তাতে তিনি গুলি ছুড়বেন এবং গুলি ছুড়লে মানুষ মরবে। এটা তো স্বাভাবিক, কারণ বন্দুকের নল থেকে তো বুলেট বেরোয়, ফুল তো আর বেরোয় না, আর বুলেট লাগলে মানুষ মরবে। তবে আজ কিন্তু সেই মরলে প্রেমের ঠাকুরের কোনো দুঃখ নেই, কারণ সমস্যা তার হাসিনার প্রাণ বাঁচানো নয়, সমস্যা আজ তার নিজের প্রাণ বাঁচানো নিয়ে। তবে একটা কিন্তু এসে গেছে আজকের সমাবেশে। জানি না শেষ অবধি এই অভিযান হবে কিনা, কারণ উদ্যোক্তাদের হিসেব ছিল সমাবেশে নিদেন পক্ষে 4 থেকে 5 লাখ মানুষের জমায়েত হবে। সেজন্য 64 জেলায় একেবারে প্রত্যেকটা জেলা ধরে ধরে টার্গেট বেঁধে দিয়েছিল সবার উদ্যোক্তারা, নাহিদ ইসলাম অ্যান্ড কোম্পানি, তারা। এবং যার যেমন টার্গেট দেয়া হয়েছিল যে জেলাকে, সেই অনুযায়ী তাদেরকে টাকাও দিয়ে দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে এবারের আজকের যে সভা হলো তার মোট বাজেট 300 কোটি টাকার বেশি। 300 কোটি, যাদেরকে আনার কথা আনা হবে তাদের সবাইকে টাকা দিয়ে নিয়ে আসার কথা ছিল এবং ভালো পরিমাণ টাকা সেখানে দেওয়া হয়েছে। কিন্তু টাকা তো দেওয়া হলো, তবে জমায়েতের যে ছবি আজ দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, তাতে আমার তো মনে হলো খুব বেশি হলে 1030 লোক এসেছে। তার মধ্যে যদিও আগ্নেয়াস্ত্র নিয়ে কমব্যাট ফোর্সেরও কিছু লোকজন এসছে, তারা বেশ গর্বিতভাবে তাদের অস্ত্রশস্ত্রগুলো দেখাচ্ছে, এটাও দেখলাম। এবং কানে এমন খবরও এলো যে আইএসআই ওই টেকনাফের ওখানে রোহিঙ্গাদের তাদের সশস্ত্র ট্রেনিং দিয়েছে, অস্ত্রশস্ত্রের ট্রেনিং দিয়েছে, এবং রোহিঙ্গাদের মধ্যে একটা বড় অংশ এসছে। আর এছাড়া ওই যে 2 বার জাহাজে করে অস্ত্র এসছিল চট্টগ্রামে পাকিস্তান থেকে, আজকে বোঝা যাচ্ছে যে সেই অস্ত্র আনা হয়েছিল কোন উদ্দেশ্যে, এবং সেই অস্ত্র নিয়ে যাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তারা সেসব অস্ত্র নিয়ে এসছে। অতএব এ খবর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি নিজেও জানেন। সুতরাং তিনি যে ওই তার সেনা অস্ত্র নিয়ে থাকলে আর ওদিকে যে তারা শুধু মরবার জন্য দাঁড়িয়ে থাকবে তা কিন্তু নয়, তারাও সেনার সাথে লড়াইতে আজকে নামার জন্য তৈরি হয়ে রয়েছে। সেই জন্যই বলেছি এই জনতা এমনি জনতা নয়, আজকের যে জনতা আসছে এ আইএসআই এর দ্বারা প্রশিক্ষিত
সশস্ত্র জঙ্গিদের একটা বড় অংশ এই জনতার মধ্যে আছে। বিকেল 3টে সভা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সভা শুরু হতে আমার যেমন হলো প্রায় ঘন্টা দুয়েক আরও বেশি লেগেছে। 5টা নাগাদ সভা শুরু হয়েছে। আগে ঠিক ছিল 5টা পর্যন্ত সভা হবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে তো মোটামুটি 5টার সময় তো প্রায় সন্ধে হয়ে আসে। 3টের সভা যদি 5টার সময় শুরু হয় তাহলে তখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে হওয়ার মতো। তাহলে যদি তাই হয় তাহলে আজ রাত্রের অপারেশনের জন্যই এই লোকজনকে ডেকে নিয়ে আসে, এবং আজ রাত্রে একটা বড় ব্যাপার হবে বাংলাদেশে, ঢাকা শহরের বুকে। সুতরাং 5টা পর্যন্ত আগে ছিল, 5টা পর্যন্ত 3টে থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত সভা হবে। তারপর জনতা এগোবে ক্যান্টনমেন্টের দিকে এবং বঙ্গভবনের দিকে এখন, এবং সেখানে গিয়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার 2 ভূতকে তাদের পদ থেকে, তাদের জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হবে, দরকার হলে মেরে ফেলা হবে। সেটা দেরি হয়ে গেল। এখন তাহলে সম্ভবত আজ রাতেই হবে হামলা, জানি না। এই মুহূর্তে সেখানকার জনগণের কি লক্ষ্য এবং কত রাত্রে তারা হামলা করবে, তবে শুনেছি যে, এবং যা খবর পাচ্ছি, জনগণ এখনো সেখানটায় ওই এভিনিউতে, মানিক মিয়া এভিনিউতে সেখানে তৈরি হয়ে অপেক্ষা করছে কখন এটা পাওয়া যাবে, কখন আদেশ আসবে, তার অপেক্ষায় শুধু তারা নয়, অপেক্ষায় যে আমরাও আছি, অপেক্ষায় যে কখন শুরু হবে এই গৃহযুদ্ধের একদিকে জনতা, জঙ্গি জনতা, পাকিস্তানের লোকজনও আছে তার মধ্যে, আর একদিকে আছে কারা? সেনাবাহিনী। কিন্তু যেহেতু বাইরের দেশ আক্রমণ করেন, সুতরাং এটা গৃহযুদ্ধ। আর আমরা এই গৃহযুদ্ধের অপেক্ষায় আমরাও আছি, যারা খবর টবর করি, ইউটিউবার, তারাও আছি, কান খাড়া করে আছে। কিন্তু আমাদের সাথে সাথেই কান খাড়া করে আছে কিন্তু ভারতীয় সেনা। তারা অপেক্ষা করছিল এতদিন সুযোগের। সেই 71-এ যেমন সুযোগ দিয়েছিলেন জেনারেল ইয়াহিয়া খান, ভারতের পশ্চিম সীমান্তে বিমান হানা করে ভারতের ঝাঁপিয়ে পড়ার সুযোগ দিয়েছিল ইয়াহিয়া খান। তার ফল পেয়ে গেছে হাতে নাতে। এবারও ভারত ভাবছিল কিভাবে এগোনো যায়, বাংলাদেশে পা রাখা যায়। এবারও সেই একই অবস্থা কিন্তু তৈরি করে দিল আজকের এই ছাত্র তো নেই এর মধ্যে। এবার শুধুই হয়েছে জনতা, জাতীয় নাগরিক। আগেরবার ছিল জাতীয় ছাত্র জনতা, এবার শুধু জাতীয় নাগরিক, মানে তারা আর কেউ ছাত্র নেই, সবাই পাস টাস করে গেছে, মন্ত্রী হয়েছে, আবার পড়াশোনা করার কি দরকার। তো গৃহযুদ্ধের বাংলাদেশে নাক গলাবার বড় কারণ হিসেবে জঙ্গিদের এই আক্রমণকে ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ এসে গেল ভারতের কাছে। আপনারা ভাবছেন যে কি করে ঢাল করবে ভারত, তাই তো? আরে শুনুন, ন্যারেটিভ কি করে করা যায় সেটা যদি ওই বলে না, আমরা যদি ঠিক থেকে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, যদি দেখা যায় সেখানটায় ন্যারেটিভ তৈরি করতে বেশিক্ষণ লাগবে না। কারণ বাংলাদেশের সেনাবাহিনী তারা বিদেশি আক্রমণ, পাকিস্তানের আক্রমণ প্রতিহত করবার জন্য ভারতের সাহায্য চাইতেই পারে। সেখানকার আওয়ামী লীগ, সেখানকার যে সাধারণ হিন্দুরা রয়েছে, অন্যান্য সংখ্যালঘুরা রয়েছে, তাদেরকে বাঁচাবার জন্য ভারতে গিয়েই যেতে পারে। কারণ বাংলাদেশ আক্রান্ত হয়েছে জঙ্গিদের হাতে, এটা একটা বড় কারণ, বড় ন্যারেটিভ হতেই পারে। আমরা যে কোনো ডেভেলপমেন্ট, যেটাই ডেভেলপমেন্ট হবে,
সেটা ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। ইতিমধ্যে যে কটা ভিডিও দেখলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে, আপনারা কিন্তু বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে পিনাকি ভট্টাচার্যের আপনারা বক্তব্য শুনছেন, আপনারা মূলত কার সাপোর্ট করেন বা আপনারা কাকে মূলত মেন করে কমেন্ট করতেছেন, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা, যদি পিনাকি ভট্টাচার্য হয়ে থাকেন তাহলে অবশ্যই পিনাকি ভট্টাচার্য লিখবেন, আর যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে থাকেন সেটাও কিন্তু অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সমস্ত ভিডিও দেখে কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।